চশমা পরে দাঁড়িয়ে আছি মাঠের মাঝখানে। আশেপাশে সবাই তাকিয়ে আছে আমার দিকে। সবাই ভাবতেছে আমি হয়তো মূর্তি, এটার জন্য সবাই তাকিয়ে আছে। এমন সময় কয়েকটা মেয়ে আসলো। তাদের মধ্যে থেকে একটা মেয়ে বলতে লাগলো, এই ছেলে, এইভাবে মূর্তির মতো ঘুরোঘুরি করতেছিস কেন? এটা কলেজ, এটা অন্য কিছু না যে এইভাবে মূর্তির মতো ঘুরোঘুরি করবি। আর তোর পেছনে সব ছেলেমেয়েরা ঘুরোঘুরি করবে তোর সাথে ছবি তোলার জন্য। আরে আপু, আমি আবার কি করলাম? আমি তো আমার মতো করে চলাচল করতেছি, আর ওরা আমার পিছনে ঘুরঘুর করতেছে কেন? আমি কি বলেছি নাকি যে আমার পিছনে ঘুরঘুর করার জন্য? ওরা নিজের ইচ্ছা থেকেই তো ঘুরঘুর করতেছে। ও আচ্ছা, তাই নাকি? নিজের ইচ্ছে থেকে ঘুরঘুরি করতেছে? তুই একটু আমার সাথে সাথে আয় তো, তোকে একটা জিনিস দেখাবো। এরপরে তুই বলিস কে তোর পেছনে ঘুরঘুর করতেছে আর তুই কার পেছনে ঘুরঘুর করতেছিস। এই বলে নীলা আকাশের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো লেডিস ওয়াশরুমে। আকাশের অবস্থা পুরাই খারাপ, কারণ আগে কখনো লেডিস ওয়াশরুমে আসে নাই। নীলা আকাশকে দেওয়ালের সাথে ঠেসে ধরে বলতে লাগলো, কিরে, তোর কি সমস্যা? তুই এভাবে মূর্তির মতো ঘুরোঘুরি করতেছিলি কেন? এখন তোর সমস্যাটা বল। আগায় সমস্যা না গোড়ায় সমস্যা? আমার আগায়ও সমস্যা নাই, গোড়ায়ও সমস্যা নাই। সমস্যা তো হচ্ছেন আপনি। আমি একটা ছেলে মানুষ, আপনি আমাকে লেডিস ওয়াশরুমে নিয়ে এসেছেন কেন? এখন যদি কেউ দেখে ফেলে তাহলে কি ভাববে? যা ভাবার ভেবে নিবে, কারণ সবাই জানে আমি কি রকম। এই বলে নীলা আকাশের পেটের মধ্যে একটা ঘুষি মেরে দিল। এদিকে আকাশ হুট করে নিচে বসে গেল আর বলতে লাগলো, এই মেয়ে, আপনার কি সমস্যা? আপনি আমার পেটে ঘুষি মেরেছেন কেন? আমি আপনার কি করেছি যে আপনি আমার পেটে ঘুষি মারছেন? তুই অনেক বড় অন্যায় করেছিস। একটু আগে কি বলেছিলি মনে আছে তোর? আমি একটা সমস্যা, তাই না? এই নে, সমস্যার বিচার করে দিলাম। এখন যত পারিস বসে এখানে কান্না করতে থাক। লেডিস ওয়াশরুমে তোকে আটকে রেখে যাব, যাতে কেউ তোকে খুঁজে বের করতে না পারে। প্লিজ এরকমটা করবেন না আপু। আমি আপনার দুইটা পায়ে পড়তেছি। আপনি আমাকে মারেন, কাটেন, যাই করেন, আমি আর কখনো আপনার মুখে মুখে তর্ক করব না। প্লিজ ছেড়ে দেন। তোকে তাও আবার আমি ছেড়ে দিব? তুই আমাকে ঝামেলা বলেছিস। এই ঝামেলা কি জিনিস তুই এখনো জানিস না। জানলে কখনোই তুই আমাকে ঝামেলা বলতি না। আজকে দেখলি তো এই ঝামেলা কত প্রকার আর কি কি আরো বাকি আছে। এটা তো মাত্র সামান্য, এখনো তেমন কোনো কিছু করিনি। এই বলে নীলা আকাশকে ওয়াশরুমে আটকে চলে আসলো নিচে। নীলাকে একা আসতে দেখে তার বান্ধবীরা বলতে লাগলো, কিরে নীলা, তুই একা এসেছিস কেন? ওই ছেলেটা কোথায়? তাকে কি করেছিস উপরে নিয়ে? তেমন বেশি কিছু না, দুইটা ঘুষি মারছি আর আটকিয়ে রেখেছি ওয়াশরুমে। কিছুক্ষণ পর যখন স্যার যাবে উপরে, তখন আমি আমার প্ল্যান কাজে লাগিয়ে তাকে কথা শোনাবো। ছেলেটাই কলেজে নতুন এসেছে আর তুই কি না তাকে এরকম করতেছিস? তুই আর শোধরাবি না নীলা। একদিন দেখিস ওই ছেলেটার প্রেমে পড়ে যাস না যেন। ছেলেটাকে দেখেই তো মনে হয়েছে প্লে বয়। বাকিটা কয়েকদিন যাইলে এরপর দেখা যাবে কি হয়। হয়েছে হয়েছে, আর ছেলের ব্যাপারে প্রশংসা করতে হবে না। এখন চলো মাঠের দিকে যাওয়া যাক। এই ছেলের জন্য আজকে আড্ডা দেওয়া হলো না। কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়ে যাবে। মাঠ থেকে ঘুরে আসি। শীতও পড়েছে হালকা, রোদ না পোহালে আবার আমার চলে না। এই বলে নীলা চলে আসলো ক্যাম্পাসের মাঠে। সবার সাথে বসে বসে গল্প করতেছে। এমন সময় একটা মেয়ে চিৎকার শুনতে পেল। সবাই দৌড়ে চলে আসলো চারতলায়। ওয়াশরুমের সামনে মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে আর আকাশ দাঁড়িয়ে আছে। এমন সময় প্রিন্সিপাল স্যার আসলো। আকাশকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তুমি এখানে কি করো? তোমাকে না কালকে বিকালে বলেছিলাম তুমি আজকে এসে সরাসরি আমার সাথে যোগাযোগ করবে। তুমি সরাসরি আমার সাথে যোগাযোগ না করে এখানে কি করো? স্যার, আমি তো আপনার কেবিনে যাচ্ছিলাম, কিন্তু ওই যে আপনার পেছনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, ওই মেয়েটা আমাকে
এখানে এনে মারধর করে আটকিয়ে রেখেছিল। পরে তো আমি বের হতে পারি নাই। এই মেয়েটা এসে দরজা খুলতেই আমাকে দেখে চিৎকার শুরু করেছে। আমি এই মেয়েটার কোনো কিছুই করি নাই। এই মেয়ে, তোমাকে কি এই ছেলেটা কোনো কিছু করেছে, নাকি তুমি এমনিতেই চিৎকার করছিলে? স্যার, আমি এমনিতেই চিৎকার করেছিলাম। এই ছেলেটা আমার কোনো কিছু করে নাই। আসলে হুট করে যদি এরকম একটা পরিস্থিতি হয় তাহলে কে না ভয় পাবে। আমি ভয় পেয়ে চিৎকার করেছি। ও আচ্ছা, ঠিক আছে। আকাশ, তুমি আমার সাথে আমার কেবিনে আসো। আর নীলা, তুমি কাজটা একদম ঠিক করো নাই। তুমি সর্বশেষ ব্যাচ, আর মাত্র 2 বছর পড়ালেখা করলে এরপরে তুমি এই কলেজ থেকে একেবারের জন্য চলে যাবে। সো এখন থেকে তুমি সাবধানে থাকো। স্যার, আমি এই কলেজের মেয়েদের লিডার। এই ছেলেটা ফাজলামি করছে এবং আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এটার জন্য তাকে আমি এখানে আটকে রেখেছিলাম। আর একটা মাত্র পেটে ঘুষি দিয়েছি। আর তুই শুনে রাখ, সামনে তোর জন্য অনেক বড় একটা কষ্ট আসিতেছে। তুই প্রিন্সিপাল স্যারের সাথে দেখা সাক্ষাৎ করে এরপরে আমার সাথে এসে দেখা সাক্ষাৎ করিস, তোর ভালোর জন্য বললাম। আপনার সাথে তাও আবার আমি দেখা করব? জিন্দেগিতেও না। চিন্তা কইরো না, আমিও ফাজিলের ডিব্বা। আমিও তোমাকে দেখে নিব। আরও তো 2 বছর আছো। এই 2 বছর এমন প্যারা দিব যে তুমি আমাকে তোমার চোখের সামনে থেকে সরাতে পারবে না, এই বলে দিলাম। এই বলে আকাশ প্রিন্সিপাল স্যারের সাথে চলে আসলো তার কেবিনে। প্রিন্সিপাল স্যার আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে আকাশ, তুমি ওই পাগল মেয়েটার সাথে কি নিয়ে এত ঝামেলা করো? আজকে তুমি প্রথম দিন মাত্র কলেজে এসেছো, আর প্রথম দিনেই কিনা তুমি এরকম ঝামেলা শুরু করে দিয়েছো। স্যার, আমি তো ঝামেলা করতে চাই নাই, ঝামেলা করেছে ওই মেয়েটা। আমি শুধু ওই মেয়েটাকে বলেছি সে একটা ঝামেলা। এটার বলার পরে ওই মেয়েটা আমাকে নিয়ে 4 তলায় আটকিয়ে রেখেছে। হ্যাঁ, ও আচ্ছা। এখন শোনো, নিয়মিত ক্লাস করতে হবে কিন্তু তোমার আব্বু আমাকে ফোন দিয়ে বলে দিয়েছে তোমার দেখাশোনা করার জন্য। তুমি যদি ফাজলামি করো কলেজে এসে, তাহলে কিন্তু আমি তোমার নামে তোমার আব্বুর কাছে বিচার দেব। হ্যাঁ, মনে রাখো। হ্যাঁ স্যার, বিচার দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তো আছি। ওই মেয়েকে যতক্ষণ আমি টাইট না দিব ততক্ষণ আমি ওই মেয়ের পিছু ছাড়ব না। তবে মেয়েটার রূপের প্রশংসা করতে হয়। দেখতে যেমন সুন্দরী, ঠিক তেমনি মেয়েটা রাগী, হুট করে রেগে যায়। হয়েছে, তোমাকে আর ওই মেয়ের প্রশংসা করতে বলি নাই। তুমি তোমার মতো চলো। এই নাও অ্যাডমিশন লেটার, গিয়ে ক্লাসরুমে বসো। তোমার বন্ধু বান্ধবরা সেই আগের থেকেই ভর্তি হয়ে গেছে, আর তুমি কিনা এত পরে ভর্তি হয়েছো। আকাশ বেকলের মতো একটা হাসি দিয়ে ওইখান থেকে সোজা চলে আসলো তার ক্লাসরুমে। তার বন্ধুদের সাথে গিয়ে বসে পড়ল। এমন সময় রবিন আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শালা, তুই ফাজিলের ডিব্বা হয়ে এত বড় একটা সিনিয়র মেয়ের কাছে এভাবে মায়ের খাইলি, আর মেয়েটাকে তুই কেন কিছুই করতে পারলি না? এটা কোনো কথা হলো? শালা, মেয়েটাকে কেন মারি নাই এটা কি আর তোরা জানবি? মেয়েটার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। ইস, রেগে গেলে পুরা লাল টমেটোর মতো হয়ে যায়। এত সুন্দর মেয়ে হয় আগে জানতাম না। আমিও জানতাম না যে টিকটিকি কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মারা গেছে। আজকে শুনতে পারলাম তোর মুখ থেকে। শালা, আমার সাথে টিটকারি মারতেছিস, চিন্তা করিস না। আমার দিকে মাত্র কয়েকটা দিন খেয়াল করিস, এরপরে দেখিস ওই মেয়েকে আমার পিছনে পিছনে ঘোরাবো। আমি যদি না পারছি তাহলে আমার নাম আকাশ না, আমি আমার নাম পাল্টে ফেলে মাগুর মাছের বাচ্চা দিয়ে দিব। আমরা জানি তুই পারবি না। এখন থেকে মাগুর মাছের বাচ্চা ডাকা শুরু করি, কি বলিস তোরা? ঠিক আছে, তোরা ডাক। আর যদি আমি পারি তাহলে তোরা আমাকে কি দিবি সেটা বল। কি দিতে পারবো? তেমন বেশি কিছু তো দিতে পারবো না। যা, তোকে কথা দিচ্ছি, কাচ্চি ডাইনি নিয়ে খাবার খাওয়াবো যদি পারিস। ঠিক আছে, তোরা 3 জন টাকা রেডি রাখিস। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এই মেয়েকে আমি পটিয়ে সটিয়ে বিয়ে করে ফেলবো। ঠিক আছে, 3 মাস না 4 মাসের সময় দিলাম। এই 4 মাসের মধ্যে তুই বিয়ে করবি এই মেয়েকে।
এখন কিভাবে করবি না এটা আমরা চাই না। আর মায়ের গুতা খাইলে আমাদেরকে কিছু বলতে পারবি না, আমরা তোকে সাহায্য করতে পারবো না। এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। যেহেতু প্রথম বেলা মাইর খেয়ে ফেলেছি, দ্বিতীয় বেলা থেকে আর মাইর খাবো না আশা করি। কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ, ঠিক সেই রকম আমিও ওই মেয়ের সাথে চোরের মন পুলিশ পুলিশ খেলবো। আকাশ তার বন্ধুদের সাথে কথা বলতেছে। বেশ কিছুক্ষণ পর স্যার আসলো। কয়েকটা ক্লাস শেষ করে আকাশ চলে আসলো বাইরে। একা একা ঘোরাঘুরি করতেছে। এমন সময় পিছন থেকে কে যেন আকাশের শার্ট টেনে ধরলো। পিছনে ফিরতেই দেখতে পেল নীলা দাঁড়িয়ে আছে। নীলাকে দেখে আকাশ একটা হাসি দিয়ে বলতে লাগলো, আরে নীলা আপু, আপনি এখানে? আমার সালাম নেবেন। আপনাকেই তো খোঁজাখুঁজি করছিলাম। ওইদিকে একটা ছেলে আপনাকে ডাকতেছে, বলেছে যে সে নাকি আপনাকে লিপ কিস করবে। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে বুঝে নাই। বলেছে যে আপনাকে সামনে পাইলে আপনার চুলের মুঠি ধরে সে নাকি লিপ কিস করবে। তোর কথা আমার বিশ্বাস হয় না। যদি এই কথা সত্যি হয়ে থাকে তাহলে চল তুই আমার সাথে ওইদিকে আয়। ঠিক আছে, যাইতে পারি, তবে আমাকেও কিছু দিতে হবে। যদি কিছু না দেন তাহলে আমি আপনার সাথে যাব কেন? তোকে আবার কি দিব? একবার তোকে মাইর দিয়েছি, সেটাতে কি শিক্ষা হয়নি? এখন আবার খাওয়ার জন্য বলতেছিস? আরে না, আমি কি আর সেটা বলেছি? আমি তো শুধু বলতে চাইছি যে ওই ছেলেটা যেটা করার বলেছিল তাকে তো আপনি পাইলে আপনি মারবেন, আর যদি তাকে না পান তাহলে আপনি আমাকে লিপ কিস করবেন। তবে রে, তুই দাঁড়া, এখন লিপ কিস করাচ্ছি আমি। এই বলে নীলা যেই আকাশকে ধরতে যাবে, এমন সময় আকাশ নীলার ঠোঁটে তার ঠোঁট একত্রিত করে হালকাভাবে একটা কামড় দিয়ে দৌড়ে চলে গেল ওইখান থেকে। এদিকে নীলা রেগে পুরো ফায়ার হয়ে আছে, মনে হচ্ছে এখনই আগুন ধরে যাবে। নীলা ওইখান থেকে সোজা চলে আসলো তার বান্ধবীদের কাছে। এমন সময় পায়েল নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে নীলা, ছেলেটাকে তো ধরতে গিয়ে কিন্তু অবশেষে ছেলেটাই কি না তোকে। পায়েল আর কিছু বলতে পারল না। নীলা ঠাস করে চড় মারল পায়েলের গালে। এদিকে পায়েল কি করবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর পায়েল তার মনে মনে বলতে লাগলো, থাক, এখন যদি আর কিছু বলতে চাই তাহলে আমার গাল আর এক জায়গায় থাকবে না। এক গাল থাকবে আমেরিকা, আর এক গাল থাকবে আফ্রিকার জঙ্গলে। এইসব কথা পায়েল তার নিজের মনে মনে বলতেছে। এমন সময় নীলা পায়েলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ছেলেটা যেটা করেছে ওইটা কি তুই একা দেখেছিস নাকি এখানে সবাই দেখেছে? আমি শুধু একা দেখেছি, আর কেউ দেখে নাই। ওরা সবাই ফোন নিয়ে ব্যস্ত ছিল। আমি তোর দিকে তাকিয়েছিলাম, কিন্তু তুই যে আমাকে চড় মারবি এটা কখনো আশা করি নাই। এমনিতে ছেলেটা আমাকে রাগিয়ে দিয়েছে, আবার তুই কিনা এই সব কথাবার্তা বলতেছিস। এটার জন্য তোকে আমি চড় মারছি। ছেলেটাকে যদি এই কলেজের কোথাও দেখেছি তাহলে আমাকে সাথে সাথে ফোন দিবি। আমি ক্লাসরুমে গেলাম, ভালো লাগতেছে না এখানে। নীলা চলে গেল উপরে। এমন সময় শারমিন পায়েলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে পায়েল, তোকে নীলা এভাবে চর মারছে কেন? আর তুই কি এমন দেখে ফেলেছিস যে নীলা এইভাবে তোকে চর মারলো? কথাটা আমাদেরকে বলতেও পারলি না। কি হয়েছে সত্যি সত্যি বলতো আমাদেরকে। যদি উপরে না যাইতে চাই তাহলে তোদেরকে অবশ্যই বলবো না। তোদেরকে বললে তোরা আবার নীলার কাছে বলে দিবি, তখন নীলা আমাকে খুন করে ফেলবে। আর শোন, সকালবেলা যে ছেলেটাকে মেরেছে নীলা, ওই ছেলেটাকে যদি দেখিস তাহলে নীলাকে ফোন দিয়ে সাথে সাথে জানাবি। বাকিটা নীলা এসে দেখে নিবে। এই বলে পায়েল ওইখান থেকে চলে আসলো পানি খাওয়ার জন্য ক্যান্টিনে। এসে দেখে আকাশ বসে বসে জুস খাইতেছে। এমন সময় পায়েলকে দেখে আকাশ দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলতে লাগলো, কি ব্যাপার, আপনার বান্ধবী কোথায়? বাহ, আপনার গাল তো 2 তলা উঁচু হয়ে গেছে। মনে হচ্ছে এই জায়গায় বসবাস করা যাবে এখন থেকে। এই ছেলে, তোর কি লজ্জা শরম নেই? তুই ওইভাবে সিনিয়র মেয়েকে লিপ কিস করছিস, আবার আমি বলতে গিয়ে গালে চড় খেয়েছি। এটা
আপনার অপরাধের জন্যই আপনি চর খাইছেন। আপনি বলতে গেলেন কেন? আপনার বান্ধবীরা তো দেখেছে, তারা তো বলে নাই। আপনি বলতে গেলেন এটার জন্যই চর খাইছেন, কিন্তু আপনার বান্ধবী রেগে গেলে তাকে তো পুরো বিশ্ব সুন্দরী মনে হয়। আর তার গাল দুইটা টমেটোর মতো, ঠোঁটে তো কিস করে ফেলেছি, এখন শুধু দুইটা গাল রয়েছে, ওই দুইটাতেও কিস করে ফেলবো। আপনার বান্ধবীকে বলে দিয়েন। এই ছেলে, তুই কিন্তু নীলাকে জানিস না। সে যদি একবার রেগে যায় তাহলে কিন্তু তোকে যেখানে পায় সেখানে খুন করে ফেলবে। সে আমাদের বান্ধবী, আমরা তাকে খুব ভালো করে চিনি কেমন সে। কিন্তু আপনাদের চাইতে আমি বেশি ভালো করে চিনি তার ওই সুন্দর দুইটা গাল এবং ওই দুইটা কমলা কালারের ঠোঁট। ইস, আমাকে পুরো পাগল বানিয়ে ফেলেছে। আমি তো তাকে শুধু এমনভাবে আদর করে দিব যে সে টের পাবে না। এই আকাশ, ওই যে নীলা আসতেছে, তুই মামা এখান থেকে চলে যা, নাহলে কিন্তু ওই মেয়েটা আমাদেরকে মারবে। আমাদেরকে যদি মারে তাহলে কিন্তু তোর খবর আছে, আমরা উল্টো তোকে মারধর করব। আকাশ পিছনে গেট দিয়ে চলে আসলো কলেজের গেটের সামনে। অন্যদিকে নীলা ক্যান্টিনে প্রবেশ করে পায়েলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে পায়েল, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর তোর গাল ফুলে গেছে, যা গিয়ে দোকান থেকে একটা আইসক্রিম এনে গায়ে লাগা, না হলে আরো ফুলে যাবে। তোর জন্যই তো এরকম হয়েছে। তুই যদি আমাকে চড় না মারতি তাহলে কি এরকম হতো? হ্যাঁ, আমার জন্য এরকম হয়েছে। এখন তুই খুশি? এখন তুই যা, আমি এখানে বসে আছি। আর ওই ছেলেটার দেখা পাইলে অবশ্যই আমাকে ফোন দিবি। আমার যদি কখনো মনে থাকে তাহলে আমি আর কোনো দিন তোকে ফোন দিব না, তাও আবার ওই ছেলের জন্য। ছেলেটা আমাকে যা বলে গেছে, যদি সে সত্যি সত্যি এই কাজ করে তাহলে তো তুই শেষ। তোকে সবাই ভয় পায়, কিন্তু ওই ছেলেটা একদম ভয় পায় না। কি আজব! এইসব কথাবার্তা বলতেছে পায়েল তার মনে মনে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা শেষ করে চলে আসলো দোকানে একটা আইসক্রিম নিয়ে। গালি লাগাতে লাগাতে চলে আসলো নীলার কাছে। নীলাকে উদ্দেশ্য করে যে কিছু বলতে যাবে, এমন সময় বাহির থেকে আকাশ নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হেই বেবি, কেমন আছো তুমি? ইস, তোমার গাল দুইটা তো এখনো লাল টমেটোর মতো হয়ে আছে। মনে তো চাইতেছে তোমার ওই দুই গালে একটা চুমু দিয়ে দেই। দিবে একটা চুমু দেওয়ার জন্য? নীলা পিছনে ফিরতেই দেখতে পেল আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে ইশারা করে কথাগুলো বলতেছে। আকাশ আর বেশি চিন্তা ভাবনা না করে চলে আসলো নীলার সামনে। এইদিকে নীলা তার দুহাত মুঠো করে যেই আকাশকে মারতে যাবে, এমন সময় আকাশ নীলার দুইটা হাত ধরে বলতে লাগলো, ইস বেবি, এইভাবে মারে না। এইভাবে মারলে তো আমি কষ্ট পাবো। আমি কষ্ট পাইলে তো আবার তুমি কষ্ট পাবে। আমি চাই না তুমি কষ্ট পাও। সো সুইট আমার বেবিটা। মা। আকাশ নীলার গালে তার দুইটা আঙ্গুল দিয়ে চুমু দেওয়ার ইশারা করে ওইখান থেকে চলে আসলো বাহিরে। এইদিকে নীলা রেগে টেবিলের উপরে থাকা জগ হাতে নিয়ে ঠাস করে পায়েলের মাথায় বাড়ি মেরে ভেঙে ফেললো। এইদিকে পায়েল জোরে চিৎকার করে বলতে লাগলো, এই কুত্তা, তুই ওর সাথে পারিস না, আমাদের সাথে কেন এরকম অত্যাচার করিস? দুইবার মেরেছিস। আজকে আমাকে তোর সাথে আর কোনোদিনও কথা বলবো না। এই বলে পায়েল চলে আসলো বাহিরে। তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই পায়েলের আম্মু সে দরজা খুলে দিল। পায়েলের গাল ফুলা দেখে তার আম্মু বলতে লাগলো, কিরে পায়েল, তোর গাল ফুলা কেন? কি হয়েছে? আর বললো না আম্মু, আজকে নীলা আমাকে চড় মারছে, সাথে ক্যান্টিনের জগ দিয়ে আমার মাথায় বাড়ি মেরে জগ ভেঙে ফেলেছে। হঠাৎ সে এরকম কাজ করেছে কেন? আগে তো এরকম কখনো হয় নাই। তোদের বন্ধুত্ব তো অনেক দিনের। হ্যাঁ আম্মু, আমাদের বন্ধুত্ব অনেক দিনের, কিন্তু কলেজে একটা ফাজিল ছেলে এসেছে। ওই ফাজিল ছেলের সাথে রাগ না দেখিয়ে আমাদের উপরে রাগ দেখায়, তাই আমি আজকে চলে এসেছি। আচ্ছা যা, এরকম ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করার দরকার নেই। চর মারেছে, এটা কিছু হবে না। গিয়ে বরফ লাগা, ভালো হয়ে যাবে। আর ড্রয়ারের ভেতরে দেখবি ব্যথার মলম আছে, লাগিয়ে দে, আশা করি ভালো হয়ে যাবে। হ্যাঁ আম্মু, যাচ্ছি। এই বলে পায়েল ওইখান থেকে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বাহিরে এসে তোয়ালে দিয়ে তার মুখটা ভালোভাবে
মুছতে লাগলো, গালে ব্যথার মলম লাগিয়ে দিল। অন্যদিকে কলেজ ছুটি দিয়ে দিয়েছে। আকাশ তার বন্ধু বান্ধবদের সাথে আসতেছে। এমন সময় পারভেজ আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে আকাশ, তোর অবস্থা তো দেখি খুবই উন্নত হচ্ছে। আজকে যেই কাজ করেছিস, আমরা হলে তো ওইখানে ভয়ে হিসু করে দিতাম, কিন্তু তুই ভয় না পেয়ে ওই মেয়ের সাথে যা যা করেছিস আমরা তো ক্যামেরা বন্দি করে ফেলেছি। একদম ভালো করেছিস ক্যামেরা বন্দি করে। কোনো কিছু হলে ক্যামেরা বন্দি করে রাখলে যদি মেয়েটাকে কোনো কিছু করতে আসে তাহলে তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে অনেক কিছু আদায় করা যাবে। তবে আবার তোরা কোনো কিছু আদায় করার চেষ্টা করিস না, কিন্তু সে আমার। আগে ওই মেয়েকে তোর প্রতি আকর্ষণ করে নে, এরপর না হয় তুই বলিস ওই মেয়ে তোর। ঠিক আছে, চিন্তা করিস না। 4 মাস সময় দিয়েছিস না? এই 4 মাসের মধ্যে ওই মেয়েকে সোজা আমার ঘরের বউ করে আনবো। আমাকে কি ভেবেছিস এত দুর্বল না আমি। আমি চাইলেই সব কিছু পারি। হ্যাঁ জানি জানি, তুই চাইলে সব কিছু পারিস। এখন এত বেশি কথা না বলে চুপচাপ চল বাড়ির দিকে, বিকাল বেলা আবার ঘুরতে বের হব। বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। সবাই সবার বাসায় চলে গেল। আকাশ তার বাসে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় তার আম্মু বলতে লাগলো, কিরে আকাশ, আজকে কলেজের প্রথম দিন কেমন কাটলো তোর? কলেজে গিয়ে আবার দুষ্টুমি করিস নাই তো? আমি যেখানে সেখানে তো দুষ্টামি থাকবেই। তুমি তো খুব ভালো করে জানো আম্মু, তাহলে আবার জিজ্ঞেস করতেছো কেন দুষ্টামি করছি নাকি করি নাই? হ্যাঁ জানি, তুই যেখানে থাকিস সেখানে তো দুষ্টুমি হবে। এখন জটপট বলে ফেল, কার কার সাথে দুষ্টুমি করেছিস? কলেজের একটা সিনিয়র আপুর সাথে দুষ্টামি করেছি। তবে আম্মু, মেয়েটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। সে রেগে গেলে তার গাল দুইটা অনেক সুন্দরভাবে লাল টমেটোর মতো ফুলে ওঠে। ওইটা দেখতে আমার খুবই ভালো লাগে। থাক, বাকিটা আর বলতে হবে না, আমি বুঝে গেছি তুই কি করেছিস। এখন সত্যি করে বল, মেয়েটা কে, কি করে? পছন্দ হয়েছে নাকি পছন্দ হয় নাই? এতক্ষণ ধরে তোমাকে কি বলতেছে মেয়েটাকে আমার পছন্দ হয়েছে? পছন্দ না হলে কি তোমাকে এইগুলো বলতাম? তবে এখন কোনো কিছু করা যাবে না। আরও 2 থেকে 3 মাস যাক, এরপরে না হয় যা করার করব। মেয়েটাকে আরেকটু ভালোভাবে শাস্তি দিয়ে নেই, এরপর না হয় তাকে নিয়ে আসবে। কাকে নিয়ে আসার কথা হচ্ছে বাড়িতে? নতুন কেউ আসবে নাকি বেড়াতে? হ্যাঁ, নতুন একজন আসবে বলতেছে আম্মু। বলতেছে যে আরেকটা বিয়ে করবে, তোমাকে নাকি আর ভালো লাগে না? আকাশের কথা শুনে আকাশের আম্মু উপর থেকে পড়ল। আকাশ কি বলল এটা? এদিকে আকাশের আব্বু আকাশের আম্মুর দিকে তাকাচ্ছে একবার, আবার আকাশের দিকে তাকাচ্ছে একবার। আকাশ পরিস্থিতি খুব খারাপ বুঝতে পেরে বাড়ি থেকে বের হয়ে চলে আসলো পারভেজদের বাসায়। অন্যদিকে আকাশের আব্বু বলতে লাগলো, বাহ, আজকে তুমি এটা বলতে পারলে আমি ভাবতেই পারিনি। তোমার সাথে সংসার করতেছি প্রায় 25 বছর ধরে, কখনো আশা করি নাই তোমার মুখ থেকে এসব কথা শুনবো, কিন্তু আজকে তুমি এটা বলতে পারলে। আরে না, তোমার ছেলে বলতেছে যে কলেজে নাকি তার একটা মেয়েকে পছন্দ হয়েছে, ওই মেয়েকে নাকি সে বিয়ে করবে, তাকে এই বাড়িতে আনার জন্য বলতেছে। তুমি আমাকে ভুল বুঝতেছো। তোমার ছেলের কথা শুনে প্লিজ আমাকে ভুল বুঝো না। তোমার ছেলে কিরকম দুষ্ট তুমি এটা খুব ভালো করেই জানো। হয়েছে, আর বলতে হবে না। আমার ছেলের এখন সব অপরাধ, তাই না? আমি বাইরে গেলাম, আগামী 10 দিন বাড়িতে আসবো না। মা এবং ছেলে থেকো তোমরা দুজন বাড়িতে। আকাশের আপু এই বলে চলে আসলো বাহিরে। এদিকে আকাশের আম্মু টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে ফোন দিল আকাশকে। পকেট থেকে ফোনটা বের করে আকাশ দেখতে পেল তার আম্মু কল দিয়েছে। আকাশ খুব ভালো করেই জানে এখন যদি কলটা রিসিভ করে তাহলে তার কি অবস্থা হবে। আকাশ তার ফোনটা সাইলেন্ট করে রেখে দিল। এটা দেখে পারভেজ বলতে লাগলো, শালা বাইরে যা করার করস, কিন্তু বাড়িতে এসব না করলে কি তোর পেটের হাত হজম হয় না নাকি? দিলি তো তোর আব্বু আম্মুকে ঝগড়া লাগিয়ে। আরে শালা, এসব কোনো কিছুই না। রাতে দেখবি 2 জন আবার এক হয়ে গেছে। তারা 2 জন খুব ভালো করেই জানে আমি কি রকম দুষ্টু। হ্যাঁ, তারা তো জানবেই, কারণ তারা তোর আব্বু আম্মু। তারা জানবে না তো কে জানবে? হ্যাঁ, এটাই তো। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হ। দেখি আজকে একটু নাজমিন ম্যাডামদের বাড়ির দিকে যাব। ওই দিকের পরিবেশটা তো তুই জানিস কি সুন্দর, মনোমুগ্ধকর। ভালো একটা আইডিয়া দিয়েছিস। নাজমিন ম্যাডামকে গত পরশুদিন মেসেজ দিয়েছিল, বলেছে যে একটু তাদের বাড়িতে যাওয়ার জন্য। কি জানি একটা কাজ আছে। হেই পারভেজ, নিশ্চয়ই ম্যাডামের সাথে তোর ইটিশ পিটিশ আছে।
গ্রামের জামাই তো প্রায় 1 বছর আগে মারা গেছে। তোকে মনে হয় ম্যাডাম পছন্দ করে। যা যা, বিয়ে করে ফেল। শালা, তুই আর মানুষ পাইলি না। উনি হচ্ছে আমাদের ম্যাডাম, আর ওনাকে কি হয় আমি বিয়ে করি? উনি তো আমার থেকে অনেক বড়। আমি যদি কলেজের একটা সিনিয়র মেয়েকে পছন্দ করে তাকে বিয়ে করতে পারি, তাহলে তুই পারবি না কেন? আর চিন্তা করিস না, ম্যাডামের জামাই ম্যাডামকে কোনো কিছুই করে নাই। ম্যাডামের তো মোবাইলে বিয়ে হয়েছিল, ম্যাডামের জামাই তো বিদেশে ছিল, বাকিটা তো তুই জানিস। তবু আর এই সমাজ তুই খুব ভালো করেই জানিস কিরকম। ম্যাডামকে আমাদের বাড়িতে আনলে আমার কপালে কি দুঃখ আছে এটা একমাত্র আমি জানি। বাড়ি থেকে তো বের করবেই, এই সমাজ থেকেও বের করে দেবে আমাকে। আরে সালা, তুই এত চিন্তা করতেছিস কেন? আমি আছি না? তুই তো আছিস সবাইকে বাস দেওয়ার জন্য, এটা ছাড়া আর কি করতে পারিস? সাথে খাবার যদি ফ্রি হয় এটা তো খাইতে পারিস। এছাড়া তো আর কিছুই কাজে আসিস না তুই। দোয়া কর বন্ধু, যাতে এরকম কোনো পরিস্থিতি না হয়। আমার মন যেন কেন বলতেছে তুই ম্যাডামের বাসায় গেলে ম্যাডাম অবশ্যই তোকে কিছু না কিছু বলবে। তবে গিয়ে দেখতে পারিস, অন্য ব্যাপারে হতে পারে। ওইদিকে যেহেতু যাবে, সবাই মিলে না হয় বাড়ির ভিতরে যাব, পরে দেখা যাবে ম্যাডাম কি বলে। এইসব বলতে বলতেই পারভেজ রেডি হয়ে চলে আসলো নিচে। তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে দুজন মিলে চলে আসলো তার বাকি বন্ধুদের কাছে। সবাইকে নিয়ে নাজমিন ম্যাডামের বাড়ির দিকে রওনা দিল। অন্যদিকে নীলা তার রুমে বসে আছে আর চিন্তা করতেছে আকাশের কি করবে। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, কি রে নীলা, তোর কি হয়েছে? কলেজ থেকে আসার পর থেকে দেখলাম তুই চুপচাপ এখানে বসে আছিস। খাবার রেডি করে রেখেছি টেবিলে, খাবার ঠান্ডা হয়ে গেছে, তুই এখনো খাবার খাস নাই? খাবার খাওয়ার মুড নেই এখন আমার। যাও তো এখন এখান থেকে। যখন মুড হবে আমার, তখন আমি তোমাকে বলবো খাবার রেডি করে দেওয়ার জন্য। নীলার আম্মু নীলার পরিস্থিতি বুঝতে পারছে, তাই কোনো কিছু না বলে সোজা চলে আসলো ছাদে। অন্যদিকে আকাশ তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসলো নাজমিন ম্যাডামদের বাসায়। কলিং বেল দিতেই নাজমিন ম্যাডাম এসে দরজা খুলে দিল। সবাইকে দেখে খুশি হয়ে বলতে লাগলো, আরে তোমরা এসেছো, যাক ভালো হয়েছে। ভিতরে আসো সবাই। পারভেজ আসে নাই নাকি তোমাদের সাথে? হ্যাঁ, ম্যাডাম পারভেজ এসেছে, সে একটু দোকানে গেছে। আপনার অন্য কিছু কিনে নিয়ে আসার জন্য। অনেক দিন তো হয়েছে আপনার সাথে দেখা হয় না, তাই দোকানে গেছে। সবে ভিতরে গিয়ে বসে পড়ল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর পারভেজ আসলো, হাতে মিষ্টি আর ফলের প্যাকেট। আকাশ কোনো কিছুই বলল না। পারভেজ নাজমিন ম্যাডামের হাতে সবকিছু দিয়ে সবার সাথে বসে রইল। বেশ কিছুক্ষণ পর ম্যাডাম সবার জন্য সবকিছু নিয়ে আসলো। সবাইকে সবকিছু দিয়ে পারভেজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পারভেজ, তুমি একটু আমার সাথে আমার রুমে আসো তো, তোমার সাথে জরুরি কথা আছে কলেজের ব্যাপারে। পারভেজ আকাশ এবং বাকি সবার দিকে তাকালো। সবাই ইশারা করতেই পারভেজ চলে আসলো নাজমিন ম্যাডামের রুমে। ম্যাডাম দরজাটা হালকাভাবে লাগিয়ে দিয়ে বিছানার এক পাশে গিয়ে বসলো। পারভেজ নাজমিন ম্যাডামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম যা বলো তাড়াতাড়ি বলেন, ওরা আবার অন্য কিছু ভাববে। পারভেজ, তুমি তো সব কিছুই জানো আমার ব্যাপারে। দেখো, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু এই সমাজ এবং পরিবারের ব্যাপারে সবকিছু ভেবে চিনতে তুমি আমাকে কিছুই বলতে পারতেছো না। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার পরিবারের সাথে কথা বলবো। দেখো, কপালে কি আছে এটা তো আর আমি জানি না, একমাত্র আল্লাহ ছাড়া উনি যা লিখে রেখেছে তাই হবে। যদি তোমার সাথে আমার বাঁধন লিখে রাখে তাহলে হবে, আর না লিখে রাখলে হবে না। ম্যাডাম আপনি তো বুঝতেই পারছেন, আমার থেকে আপনি প্রায় 4 থেকে 5 বছরের সিনিয়র, এর চেয়ে বেশি। এখন আপনি যদি আমার বাসায় গিয়ে বলেন যে এরকম কিছু, ওরা হয়তো সবাই জানে যে আপনার বিয়ে হয়েছে এবং আপনার পর মারা গেছে। এখন আপনি যদি চিন্তা ভাবনা করে দেখেন ওরা মানবে, তাহলে আপনি যেতে পারেন। ওরা যদি মানে তাহলে আমার কোনো আপত্তি নেই আপনাকে বিয়ে করতে। আচ্ছা,
এখন তাহলে তুমি বাহিরে যাও, গিয়ে ওদের সাথে খাওয়া দাওয়া করো। আমি দেখি রাতের বেলা তোমাদের বাড়িতে যাব। একা একা আর এই বাড়িতে ভালো লাগে না। দেখি তোমার আব্বু আম্মুকে রাজি করাতে পারি কিনা। পারভেজ চলে আসলো তার বন্ধু বান্ধবের কাছে। খাওয়া দাওয়া করে নাজমিন ম্যাডামের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সবাই। টং দোকানে বসে চা খাইতেছে। এমন সময় আকাশ পারভেজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পারভেজ ম্যাডাম কি বলেছে তোদের বাড়িতে যাবে নাকি যাবে না? ম্যাডাম তো বললো রাতের বেলা আমাদের বাড়িতে যাবে। বাড়ির মানুষ কি বলবে আমি এসব চিন্তা ভাবনা করতেছি। আরেকটা কথা, যদি সবাই রাজি হয়ে যায় তাহলে আমি ম্যাডামের সাথে কিভাবে থাকবো? উনি তো আমার থেকে প্রায় অনেক বড়। আরে সালা, ওইটা এমনিতেই মেনে নেওয়া যাবে, তুই কোনো চিন্তা করিস না। আগে দেখ বাড়ির মানুষ কি বলে, পরেরটা পরে ভেবেচিন্তে দেখা যাবে কি হয়। রাত হয়ে এসেছে, আমি তাহলে এখন বাসায় চলে যাই। তোরাও সবাই বাসায় চলে যা, আর কালকে কিন্তু তাড়াতাড়ি করে কলেজে যাব। ওই মেয়েটাকে আবারও রাগাতে হবে। 4টি মাসের ব্যাপার, 4 মাস পর কোনো না কোনো ভাবে তাকে আমি নিয়ে আসবো। এই বলে পারভেজ ওইখান থেকে চলে আসলো বাসায়। অন্যদিকে আকাশ বাড়ির সামনে এসে কলিং বেল দিতেই তার আব্বু এসে দরজা খুললো। আকাশকে দেখে বলতে লাগলো, কিরে, তোর আম্মু তোকে কয়টা কল দিয়েছে, একটা কল রিসিভ করিস না কেন? আমরা তো জানি তুই আমাদের সাথে ফাইজলামি করিস, আমরা তো কোনো কিছু মনে করি না, হয়তো একটু রাগারাগি করি, কিন্তু রাতের বেলা তো সবকিছু ঠিক হয়ে যায়। তাই বলে কি তুই তোর ফোন একদম সাইলেন্ট করে রেখে দিবি, একবার কল রিসিভ করবি না? সরি আব্বু, আসলে ফোন সাইলেন্ট করে পকেটে রেখে দিয়েছিলাম আর বের করে নাই। বন্ধু বান্ধবীর সাথে আড্ডা দিয়েছিলাম তো, তাই আর কি খেয়াল করি নাই যে ফোন বেজেছে। চলো ভিতরে যাই, খুব ক্ষুধা লাগছে, খাবার খাবো। এই বলে আকাশ ওইখান থেকে সোজা চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসে আছে। আকাশের আম্মু আকাশের আব্বুকে খাবার বেড়ে দিয়েছে এবং সে নিজেই খাবার নিতেছে, কিন্তু আকাশকে দিতেছে না। এটা দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, তুমি নিজে খাবার নিয়ে এসো, আব্বুকে খাবার দিয়েছো কিন্তু আমাকে দাও নাই কেন? আমি কি করেছি? আকাশের আম্মু কোনো কথা বলতেছে না, চুপচাপ খাবার খাইতেছে। এদিকে আকাশ বেশ ভালোই বুঝতে পারছে তার আম্মু অভিমান করে বসে আছে। আকাশ নিজের হাতে খাবার নিয়ে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে ওইখান থেকে চলে আসলো তার রুমে। অন্যদিকে রাত 9টা। পারভেজ এবং তার পরিবার খাবার টেবিলে বসে খাবার খাইতেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। পারভেজের বড় বোন গিয়ে দরজা খুলতেই দেখতে পেল নাজমিন ম্যাডাম দাঁড়িয়ে আছেন। নাজমিন ম্যাডামকে দেখে ভিতরে নিয়ে আসলো। পারভেজ মাথা নিচু করে চুপচাপ খাবার খাচ্ছে। সবাই খাবার খাওয়া শেষ করে সোফায় এসে বসে আছে। পারভেজ যেই উপরে চলে যেতে যাবে, এমন সময় তার আম্মু বলতে লাগলো, কিরে পারভেজ, উপরে চলে যাইতেছিস কেন? তোর ম্যাডাম এসেছে, তোর ম্যাডামের সাথে কথা বল। আম্মু, উনি আমার সাথে কথা বলতে আসে নাই, উনি তোমাদের সাথে কথা বলতে এসেছে। তোমরা কথা বলো, আমি রুমে গেলাম। এই বলে পারভেজ চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে আকাশকে মেসেজ দিয়ে জানিয়ে দিল। অন্যদিকে পারভেজের আম্মু নাজমিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এত রাতে আমাদের বাড়িতে এসেছো? জরুরি কোনো দরকার নাকি নাজমিন? নাজমিন ম্যাডাম হাতের আঙ্গুল ফোটাচ্ছে বারবার। কিভাবে বলবে, কি করবে এসব চিন্তা ভাবনা করতেছে। এমন সময় হুট করে নাজমিন ম্যাডাম বলে উঠল, দেখেন, আমি এখানে এসেছি অন্য একটা কারণে। আপনারা আমার বিষয়ে সবকিছুই জানেন। আমার ডিভোর্স হয়ে গেছে, আমি এখন খুবই একা। আমার বাবা মা তো আরো আগেই মারা গেছে। পারভেজকে আমি অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু সে ছোট বলে আর সম্পর্কটা সামনের দিকে এগিয়ে যায় নাই। কিন্তু এখন সে অনেক বড় হয়েছে। আমি চাচ্ছিলাম কি পারভেজকে বিয়ে করতে। আপনারা হয়তো অনুমতি দিবেন না, আমি আপনাদের পায়ে পড়তেছি, প্লিজ মানা করবেন না। দেখো নাজমিন, আমাদের একটা সমাজ আছে, এই সমাজে তুমি এবং আমরা সবাই চলাচল করি। তোমার একবার ডিভোর্স হয়েছে, এটা মেনে নিলাম, কিন্তু পারভেজের সাথে তোমার বিয়ে দিলে সমাজ কি বলবে?
ওরা তো পরে আমাদের মুখে আঙুল তুলে বলবে যে তোমার সাথে বিয়ে দিয়েছি। আরে নানান বিষয়ে কথাবার্তা বলবে। তুমি চিন্তা ভাবনা করতে পারতেছো? হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করতে পারতেছি না। আপনারা যদি না দেন তাহলে আমি আপনাদেরকে জোর করব না, ভেবে নিব যে আমার ভাগ্যে এটাই ছিল। আচ্ছা, এখন তাহলে আমি যাই, অনেক রাত হয়েছে। কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এই চুমকি, নাজমিনকে তোর রুমে নিয়ে যা। আর নাজমিন, তুমি আমাদের বাড়িতে থাকো কয়েকটা দিন। আমরা চিন্তা ভাবনা করে তারপরে তোমাকে জানাবো। আমি জানি হয়তো আপনারা রাজি হবেন না, আমি এই বাড়িতে থাকতে পারবো না। আমি আদেশ করেছি তোমাকে থাকতেই হবে। তুমি যদি আমার ছেলেকে চাও তাহলে আমার কথা মতো চলতে হবে। আমি তো আর এমনি এমনি তোমার হাতে আমার ছেলেকে তুলে দিতে পারি না। আগে তোমাকে দেখতে হবে আমার, এরপরে আমি যা সিদ্ধান্ত নেওয়ার তা নেব। যাও, এখন রুমে যাও, গিয়ে ঘুমাও, রাত অনেক হয়েছে। পারভেজ বারান্দায় দাঁড়িয়ে সবকিছু শুনছিল। সে বুঝতে পারছে তার মা হয়তো রাজি হয় নাই, তাই আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে সোজা চলে আসলো বিছানায়। শুয়ে পড়তে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। অন্যদিকে নীলা তার রুমে বসে আছে আর কার সাথে যেন ফোনে কথা বলতেছে। বেশ কিছুক্ষণ কথা বলার পর কলটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। সকাল 7টা। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু খাবার রান্না করে বসে আছে খাবার টেবিলে। আকাশকে দেখে বলতে লাগলো, আকাশ, খাবার খেয়ে নে, আবার তো কলেজে যাবি। হ্যাঁ আম্মু, আসতেছি। আকাশ খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। অন্যদিকে পারভেজ ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে বসে আছে। এমন সময় নাজমিন আসলো। পারভেজের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি তাহলে এখন বাসায় চলে যাও, আবার তো কলেজ যেতে হবে। গিয়ে রেডি হয়ে এরপর কলেজে যাই। আর পারভেজ, তুমিও খাওয়া দাওয়া করে কলেজে যাও, ঠিক মতো ক্লাস করবে। তোমাকে তো সবসময় বাহিরে দেখি, ক্লাস করো না মনে হয়। পারভেজ মাথা নিচু করে খাবার খাচ্ছে। এমন সময় পারভেজ মাথা নিচু করে খাবার খাচ্ছে। নাজমিন যেই চলে যেতে যাবে, এমন সময় পারভেজের আম্মু বলতে লাগলো, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। খাবার খেয়ে এরপরে পারভেজের সাথে তুমি কলেজে যাবে। পারভেজ, তুই নাজমিনকে নিয়ে এখন থেকে কলেজে যাবি। পারভেজ তার আম্মুর মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। পারভেজ শুধু মাথা নাড়ল। বেশ কিছুক্ষণ পর দুজন খাওয়া দাওয়া করে চলে আসলো কলেজে। পারভেজ একা একা বসে আছে। এমন সময় আকাশে আসলো। পারভেজকে হালকাভাবে ধাক্কা দিয়ে বলতে লাগলো, কি রে, এভাবে চুপচাপ বসে আছিস কেন? ইয়োগা করতেছিস নাকি যে এইভাবে বসে আছিস? না, একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতেছি। ম্যাডাম তো কালকে আমাদের বাড়িতে ছিল, সবকিছু আপ্পা আম্মুকে বলেছে। এখন ওরা মনে হয় রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ। আর তুই এত চিন্তা ভাবনা করতেছিস কেন? আমি জানি তুই এই সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করতেছিস, তাই না? হ্যাঁ, আমি এই সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করতেছি। কিভাবে কি করব বুঝতে পারতেছি না। কেউ যদি এসে জিজ্ঞেস করে ডিভোর্সে মেয়েকে বিয়ে করেছে, তাহলে কি বলবো? এইসব চিন্তা ভাবনা তুই একদম ঝেড়ে ফেলে দে। আমার কথা শোন, তোকে একটা উদাহরণ দেই। ইসলামে বয়সে বড় মেয়ে বিয়ে করা সম্পূর্ণ হালাল, বৈধ, এবং এতে কোনো নিষেধ নেই। বরং ইসলামে বয়সের দিকে না তাকিয়ে ধর্ম, চরিত্র, নৈতিকতা ও পারস্পরিক বোঝাপড়াকে বেশি গুরুত্ব দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর নিজেই তার প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেছিলেন, যিনি তার থেকে প্রায় 15 বছর বড় ছিলেন। তাদের দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুখী ও সম্মানজনক। এটি প্রমাণ করে যে বয়সে বড় নারীকে বিয়ে করা ইসলামে একদমই দোষের নয়, বরং এক উত্তম দৃষ্টান্ত। এখন বুঝেছিস কেন বলেছি? হ্যাঁ, এটা না হয় আমি এবং আমার পরিবার বুঝতাম, কিন্তু সমাজ তাদেরকে কি বলবো? শালা, বারবার সমাজ আর সমাজ করিস না তো। আর একবার যদি তোর মুখ দিয়ে সমাজ নামক জিনিসটা বের হয় তাহলে তোর খবর আছে। আকাশ পারভেজের সাথে কথা বলতেছে। এমন সময় পিছন থেকে কে যেন আকাশের শার্ট টেনে ধরলো। পিছনে ফিরতেই দেখতে পেল
নীলা তার শার্ট টেনে ধরেছে। আকাশ নীলার কথা একদম ভুলে গিয়েছিল। এখন নীলাকে দেখে তার সবকিছু মনে পড়ে গেল। আকাশ কি বলবে বুঝে উঠতে পারছে না। এমন সময় নীলা বলতে লাগলো, কিরে, তুই কালকে আমাকে যা যা করেছিলি এইটার জন্য এখন থেকে শাস্তি পেতে হবে। এখানে শাস্তি দিব না, চল তোকে অন্য জায়গায় নিয়ে গিয়ে শাস্তি দিব। এখানে শাস্তি দিলে তোর জন্য সমস্যা হবে এবং আমার জন্য। এই বলে নীলা আকাশের শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো কলেজের পিছনে। নারিকেল গাছের সাথে হেলান দিয়ে দাঁড় করিয়ে রেখেছে আকাশকে। নীলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কালকে তুই আমার ঠোঁটে কিস করেছিস এবং আমার গালেও তুই ধরেছিস। এইটার জন্য তোকে এখন কি শাস্তি দিব বল? বেশি কিছু না, কালকে যা যা করেছিলাম আজকেও সেম তাই তাই করে দাও, তাহলে এটাই আমার শাস্তি হয়ে যাবে। উড়ে এসে জুড়ে বসেছিস তাই না? মেরে চামড়া তুলে নিব। তুই জুনিয়র, এইটার জন্য তোকে শেষবারের মতো মাফ করে দিলাম। আর একবার যদি আমার সাথে এরকম ব্যবহার করেছিস তাহলে কিন্তু তোর খবর আছে। যা এখান থেকে। ইস কুত্তা, তোকে আর একবার পাই এরপরে দেখবি তোর কি অবস্থা করি। তুই ছোট বলে তোকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুই তো দেখি একটা আস্ত হারামির বাচ্চা। যেভাবে ইচ্ছা সেইভাবেই তুই চলাফেরা করছিস। এটা হতে দিব না। তোকে আর একবার সামনে পাই। এবার তো কোনো কিছুই করি নাই, পরের বার তুই দেখ। আবার ওয়াশরুমে বন্দি করে রেখে ন্যাংটো করে রেখে দিব, যাতে তুই আর মেয়েদের সামনে আসতে না পারিস। একদম রাতের বেলা ছাড়া, যাতে তুই এই কলেজ থেকে বের হতে না পারিস। কিরে, তুই কখন আসলি এখানে? তোকে তো দেখলাম না। আমি তো এইমাত্র আসলাম, তোকে পুরো কলেজ খুঁজে ফেলেছি। পরে এই দিকে আসতেছি, তখন দেখি তুই এখানে দাঁড়িয়ে আছিস। এখানে একা একা কি করিস তুই? কিছু না, এমনিতে এসেছিলাম। চল যাই তাহলে ওইদিকে। আর বাকি সবাই এসেছে নাকি? না, বাকি সবাই আসে নাই, তবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি ফোন দিয়েছিলাম, ওরা রাস্তায় আছে বলছে। ও আচ্ছা, চল তাহলে যাই। এই বলে নীলা ওইখান থেকে চলে আসলো কলেজ ক্যাম্পাসে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সকল বান্ধবীরা আসলো, সবার সাথে চলে আসলো ক্লাসরুমে। অন্যদিকে আকাশ এক দৌড়ে ক্লাসরুমে এসে আগে থেকেই বসে আছে। আকাশকে আগে দেখে পারভেজ বলতে লাগলো, কি রে শালা, তোকে পুরো কলেজ খুঁজে বেড়ালাম কিন্তু কোথাও পাইলাম না, আর তুই আমাকে না বলে এখানে বসে আছিস। বাইরে কি কারোর সাথে কোনো কিছু করেছিস নাকি? হ্যাঁ রে মামা, আবারও নীলার সাথে ইটিস পিটিস করেছি। নীলা আমাকে দৌড়ানি দিয়ে ক্লাসরুমে পাঠিয়েছে। তবে এবার যদি তার সামনে যাই, সে আমাকে আস্ত চিবিয়ে খাবে, এটা আমি 100% শিওর দিয়ে বলতেছি। তার মানে এইবার তুই অনেক গভীরভাবে কিস করেছিস, তাই না? অনেক গভীরভাবে কিস করেছি। এটার জন্যই তো বললাম, আমাকে যদি দেখে তাহলে আস্ত চিবিয়ে খাবে। দুজন কথা বলতেছে। এমন সময় ক্লাসরুমের ভিতরে প্রবেশ করলো আরো কয়েকজন শিক্ষার্থী। আকাশ এবং পারভেজ চুপ করে রইল। প্রায় 20 মিনিট পর ম্যাডাম আসলো ক্লাস করাচ্ছে। দীর্ঘ 35 মিনিট ক্লাস করানোর পর ম্যাডাম চলে গেল। ইমন পারভেজকে এবং আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পারভেজ, আকাশ, চল বাইরে চলে যাই। ক্লাস করতে আর ভালো লাগতেছে না। এমনিতেই অনন্যা আসে নাই, তাকে না দেখলে আমার ভালো লাগে না। কি নাম বললি তুই? কেন অনন্যা বললাম? কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা হয় নাই। তবে এই নামের একটা মেয়ে দেখলাম 3 দিনে বসে একটা ছেলের হাতে হাত ধরে খাবার খাচ্ছে। তবে আমি এটা শিওর না ওইটা তোর গার্লফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড না। তুই চাইলে গিয়ে দেখে আসতে পারিস। সালা, তুই এসেছিস সকাল বেলায় আর এখন বলতেছিস যে এরকম ঘটনা। আচ্ছা, আমি গিয়ে দেখে আসতেছি। যদি ওরা থাকে তাহলে তো ভালো, আর না থাকলে অনন্যাকে ফোন দিয়ে বলবো আসার জন্য। এই বলে ইমন চলে আসলো ক্যান্টিনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ইমন এসে দেখে তার গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে বসে কথা বলতেছে। এটা দেখে ইমন চলে আসলো তার গার্লফ্রেন্ডের সামনে আর বলতে লাগলো, কি ব্যাপার অনন্যা, এই ছেলেটাকে? আর তুমি এই ছেলের সাথে কি করো এখানে বসে? এই ছেলেটা হচ্ছে আমার কাজিন, তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম।
তোমাকে ফোন দিলাম কতগুলো, একটা ফোনও রিসিভ করো নেই। তুমি কও আমাকে কল দিয়েছো, আমার ফোনে তো একটা কলও আসেনি, এই দেখো। আর আমি তোমাকে কম করে হলেও 100+ কল দিয়েছি। তুমি মিথ্যা কথা বলো কেন অনন্যা? সরি ইমন, আর তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি একটু আমার সাথে কলেজের পিছনে আসতে পারবে? হ্যাঁ চলো। এই বলে ইমন অনন্যার সাথে চলে আসলো কলেজের পিছনে। অনন্যা ইমনকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ইমন, তুমি প্লিজ তোমার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাড়িতে যাও। ওরা আমার কাজিন জহিরুলের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি জহিরুলকে তোমার সামনে নিয়ে এসেছি। জহিরুল তোমাকে দেখেছে। তুমি প্লিজ তোমার আব্বু আম্মুকে নিয়ে যাও। আমি জহিরুলকে সবকিছু খুলে বলেছি। সে বলেছে যে আমি যা বলবো সে তাই করবে। এখন আমি কিভাবে যাব আর পরিবারকে জানাবো কিভাবে? আমি তো কোনো চাকরি করি না। এখন যদি বাসায় বিয়ের কথা বলে তাহলে ওরা কি বলবে? তুমি তোমার নিজের কথা চিন্তা করতেছো। তুমি যে আমাকে হারিয়ে ফেলবে এই কথা একবারও চিন্তা করলে না। ঠিক আছে, তোমাকে কোনো কিছুই করতে হবে না। আমি জহিরুলকে বিয়ে করার জন্য হ্যাঁ বলে দিতেছি। এই বলে অনন্যা ওইখান থেকে চলে আসলো জহিরুলের কাছে। জহিরুলকে যেই কিছু বলতে যাবে এমন সময় আকাশ এসে অনন্যাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার অরণ্যা, কি হয়েছে? আর এই ছেলেকে, এই ছেলেটাকে তো আগে কখনো তোমার সাথে দেখি নাই। এটা আমার কাজিন, তবে খুব শীঘ্রই আমাদের বিয়ে হচ্ছে। আর আপনি আপনার বন্ধুকে বলে দিন ভালো একটা চাকরি পেয়ে অন্য কাউকে বিয়ে করে নেওয়ার জন্য। এই জহিরুল, চল। কোথায় যাবে? চুপচাপ এখানে বসো। কি হয়েছে আমাকে সব কিছু খুলে বলো, এরপরে আমি দেখতেছি। আকাশ ভাইয়া, আপনি ইমনের বন্ধু? আমার পরিবার থেকে বিয়ে ঠিক করে ফেলেছে। আমি ইমনকে অনেক দিন ধরে বলেছি, কিন্তু সে আমার কোনো কথারই পাত্তা দিচ্ছে না। সে বলছে আমি নাকি মিথ্যা কথা বলছি। এই যে আমার কাজিন ওর সাথে বিয়ে ঠিক করার চেষ্টা করতেছে। আমি বলেছি যে ওর সাথে কথাবার্তা বলে সে যদি তোমাদেরকে অনুমতি দেয় তাহলে তোমরা বিয়ের কার্যক্রম শুরু করবে। সে অনুমতি না দিলে তাহলে তোমরা কিছু করবে না। আমার কাজিন সে সব কিছুই শুনেছে। এখন সে আমার কথার অপেক্ষা করছে। আমি কি বলবো এটা সে শুনবে। এটা শোনার পর সে তার সিদ্ধান্ত বাড়িতে জানাবে। ইমন কোথায়? তাকে ডাক দাও তো, আর বলো আমি ডাকতেছি। অনন্যা চলে আসলো কলেজের পিছনে। এসে দেখে ইমন এখনো দাঁড়িয়ে আছে। অন্যদিকে নীলা ক্যান্টিনে এসে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। পিছন থেকে আকাশের শার্টের কলার ধরে টান দিয়ে কিছুটা দূরে নিয়ে বলতে লাগলো, এখন কোথায় পালাবি? এখন যে তোকে আমি মেরে ভর্তা বানিয়ে ফেলবো। আকাশ এমনিতে রেগে আছে, আবার নীলা এরকম করাতে নীলার দিকে ঘুরে ঠাস করে নীলা আর দুই গালে চড় মেরে দিল। নীলা তার দু হাত দিয়ে দুগাল চেপে ধরে দাঁড়িয়ে আছে। আকাশের চোখ অনেকটা লাল হয়ে গেছে। এটা দেখে নীলা কিছুটা ভয় পেয়ে ওইখান থেকে চলে গেল। ইমন আকাশের সামনে আসতেই আকাশ ঠাস করে ইমনের গালে চড় মেরে বলতে লাগলো, কি পাইছিস তুই? মেয়েটা তোর জন্য আর কত অপেক্ষা করবে? সেই এসএসসি দেওয়ার পর থেকে মেয়েটার বাড়িতে বিয়ের কথা বলতেছে। সে তোকে এতবার বলার পরেও তুই তার কথাটা পাত্তা দিচ্ছিস না। অন্য কারোর সাথে লাইন আছে নাকি? লাইন থাকলে অনন্যাকে বলে দে, সে তার কাজিনকে বিয়ে করে নিবে। আর যদি বলতে না পারিস তাহলে নির্লজ্জের মতো মাথা নিচু করে তোর মায়ের কাছে গিয়ে বলবি যে তুই বিয়ে করবি। তাও আবার এখন 1 ঘন্টার মধ্যে তুই তোর মা বাবাকে রাজি করিয়ে আমাকে ফোন দিবি। এরপরে আমি যাব তোদের বাড়িতে, বাকিটা পরে আমি সামনে নিব। ইমন গালে হাত দিয়ে এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। 4-5 মিনিট হয়ে গেছে, এখনো ইমন যাইতেছে না। এটা দেখে অনন্যা বলতে লাগলো, আকাশ ভাইয়া, ইমনকে আর কিছু বলার দরকার নেই। এই জহিরুল, চল বাড়িতে গিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিই। আমি তোকে বিয়ে করতে রাজি আছি, চল এখন। এই বলে অনন্যা চলে গেল। এইদিকে আকাশ ইমনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নিজের কথা চিন্তা করেছিস, কিন্তু মেয়েটার কথা চিন্তা করিস নাই। তোকে খুব পস্তাতে হবে। চিন্তা করিস না। মেয়েটা যদি তোর কাজিনকে বিয়ে করে তাহলে তুইও আমাদের বন্ধুত্ব থেকে অনেক দূরে চলে যাবি।
এই তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল ক্লাসরুমে। এই বলে সবাই চলে গেল ক্লাসরুমে। অন্যদিকে ইমন বাড়িতে এসে তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু আম্মু, আমি বিয়ে করব, তোমরা এখনই আমার সাথে যাবে। আমি যে মেয়েকে পছন্দ করি ওই মেয়ের পরিবারের সাথে কথা বলবে এবং আমাদের বিয়ে ঠিক করবে। তারা রাজি না হলেও তোমাদেরকে রাজি করাতেই হবে। আমি আর কিছু বলতে চাই না তোমাদেরকে। তাকে যদি আমি না পাই তাহলে আমি আত্মহত্যা করব। এই বলে ইমন সোফায় বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর ইমনের আম্মু আব্বু রেডি হয়ে ইমনকে নিয়ে চলে আসলো অনন্যাদের বাসায়। অনন্যা জানতো যে ইমন আসবে। অন্যদিকে নীলা চুপচাপ গাছের নিচে বসে আছে। এমন সময় পায়েল এসে বলতে লাগলো, কিরে নীলা, এভাবে গালে হাত দিয়ে বসে আছিস কেন? মন খারাপ নাকি? কেউ থেকে বকা দিয়েছে? কেউ বকা দিলে যে মন খারাপ করতে হয় এটা কি কোনো জায়গায় লেখা আছে? আর তুই এখন আমার সামনে থেকে চলে যা, না হলে কিন্তু আমি অনেক রেগে যাব। পায়েল পরিস্থিতি বুঝে ওইখান থেকে চলে গেল। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। কলেজ ছুটি দিয়ে দিতে আকাশ চলে আসলো বাসায়। অন্যদিকে নীলা রাস্তার এক সাইডে দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। এমন আর মনে মনে বলতেছে, এই ছেলে আমাকে চর মেরেছে, এই ছেলের চরের বিচার তো করতেই হবে। কিভাবে বিচার করব? এভাবে তো কোনো কিছুই করা যাবে না। এভাবে যতই চাই তাকে হাতের কাছে পাবো না, আর পাইলেও তেমন কিছু করতে পারবো না। কিভাবে করব একটা আইডিয়া তো বের করতেই হবে। এইসব চিন্তা ভাবনা করতে করতে রাস্তার এক সাইড দিয়ে নীলা বাড়ির দিকে যাইতেছে। বাড়ির কিছুটা সামনে আসতে নীলা মনে মনে বলতে লাগলো, একমাত্র বিয়ে ছাড়া আর কোনো উপায় নেই আমি দেখতেছি। কিন্তু আমি যদি এই ছেলেকে বিয়ে করি তাহলে তো ও আমার প্রেস্টিজ পাঞ্চার করে দেবে, পাঞ্চার হয়ে যাবে। প্রেস্টিজ পাঞ্চার হলে হবে, তবু এই ছেলেকেই বিয়ে করতে হবে আমার। কিভাবে করব তাও তো চিন্তা ভাবনা করতে হবে। বাড়িতে বললে তো আর তারা মানবে না, কারণ সে অনেক ছোট। এখন যা করার তাড়াতাড়ি করতে হবে, না হলে আবার অন্য মেয়ে যদি চলে আসে তাহলে তো সমস্যা। ওই মেয়ের জন্য তো কোনো কিছুই করতে পারবো না। এইসব ভাবতে ভাবতেই বাড়ির ভিতরে প্রবেশ করলো নীলা। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নীলার আম্মু আসলো। নীলাকে উদ্দেশ্য করে তার আম্মু বলতে লাগলো, কি রে নীলা, কি হয়েছে তোর? মনে তো খারাপ কেন? কেউ কিছু বলেছে নাকি? না আম্মু, এমন কোনো কিছু বলে নাই। আমি চিন্তা ভাবনা করেছি যে বিয়ে করব, তবে আমার থেকে জুনিয়র ছেলেকে বিয়ে করব। না, এটা কখনোই হবে না। তোর সাথে জুনিয়র ছেলেকে বিয়ে দিলে কিভাবে হবে? এটা আমি পারবো না। না, এটা তোমরা না পারলেও পারতে হবে। আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই শেষ সমাধান। আমি 1 মাসের সময় দিলাম, 1 মাস পর ওই ছেলের বাড়িতে যাইবা। তোমরা বাড়িতে গিয়ে এরপরে আমাদের বিয়ের কথাবার্তা বলবা। ঠিক আছে, তোর এতই যখন ইচ্ছে হয়েছে ওই ছেলেকেই বিয়ে করার, তাহলে ওই ছেলের সাথে তোর বিয়ে দেব। এখন তুই ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। নীলা চলে গেল তার রুমে। অন্যদিকে আকাশ তার রুমে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে পারভেজ কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে পারভেজ বলতে লাগলো, এই আকাশ, তুই যে দুপুরবেলা নীলা আপুর গালে চড় মারছিস, কিন্তু নীলা আপু তো কি কোনো কিছুই করলো না পরে? আরে শালা, ওর কি সাইট আছে নাকি আমার পাশে যে সে আমাকে কিছু করতে আসবে? কিছু করতে আসলে একটা ঘুষি মেরে আবার নাক ফাটিয়ে বসিয়ে রাখবো। পরে দেখবি আর আমার সামনে আসবে না ভয়ে। 2টা চড় মারছি, এতে হয়তো তার শিক্ষা হয়ে গেছে। মামা, ওই মেয়েকে আমরা খুব ভালো করে চিনি। ওই মেয়ে যতক্ষণ না তোকে কিছু করতে পারতেছে ততক্ষণ ওই মেয়ে শান্তি পাবে না। তুই দেখে নিস, সে কোনো কিছু একটা করবে। যখন করবে তখন দেখা যাবে। এখন এত চিন্তা ভাবনা করিস না তো। ইমনের তো বিয়ে ঠিক হয়ে গেছে। শালা দেখেছিস, আমি যদি কিছু না বলতাম তাহলে এই শালা তার মত পাল্টে ফেলতো। হ্যাঁ, তুই একদম ঠিক কাজ করেছিস। তার গালে চর মেরে না হয়তো সে কখনোই তার আব্বা আম্মুকে গিয়ে বলতো না। এখন তুই বিয়ে করে ফেললে পরে আমি বিয়ে করে ফেলবো। ঠিক আছে, আমার বিয়ে খাওয়ার জন্য রেডি থাক। 4 মাস পর আমি বিয়ে করব, এর আগে বিয়ে করব না। এসব কথাবার্তা বলতেছে আকাশ। এমন সময় দেখতে পেল স্ক্রিনের উপরে ইমনের নাম্বার। ইমন কল দিয়েছে। কলটা কেটে দিয়ে 3 জন গ্রুপ কলে এসে কথা বলতে লাগলো। তোর চড় খাওয়া ছাড়া আর কি হতে পারতো আমার বিয়ে?
তুই এক কাজ কর, পারভেজ এবং বাকি সবাইকে একটা করে চড় মেরে দে, দেখবি কয়েকদিনের ভেতরে তাদেরও বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, ওই শালা, আমরা কি কোনো অপরাধ করেছি নাকি যে আকাশের হাতে চড় খেতে যাব? আমার এত সুন্দর নরম গাল তৈরি করেছে আমার বউয়ের জন্য, আর তুই বলতেছিস যে আকাশের হাতে চড় খাইতাম, তাই না? আকাশের হাতে চড় খাইলে আগামী 1 বছর গালে দাগ লেগে থাকবে। এসব হাসি ঠাট্টা করতে করতে রাত 9টা বেজে গেল। আকাশ কলটা কেটে দিয়ে নিচে এসে খাবার টেবিলে বসে আছে। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো। আকাশ, আমি ভাবতেছিলাম যে একটা বিয়ে করব। আকাশের আব্বুর কথা শুনে আকাশের আম্মু এবং আকাশ দুজন হা করে তাকিয়ে রইল। এটা দেখে আকাশের আব্বু বলতে লাগলো। আরে তোমরা এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? আমি আমার বিয়ের কথা বলিনি, আমি আকাশের বিয়ের কথা বলেছি। কিন্তু তুমি তো প্রথমে বললে তুমি একটা বিয়ে করবে। আকাশ, তোর আব্বুর মতিগতি আমার একদম ভালো লাগছে না। তোর আব্বুকে বলে দে, যদি এই বাড়িতে আবার আরেকটা বিয়ে করে নিয়ে আসে, তাহলে বুটটা জানোর বাড়ি দিতে দিতে বের করবো এই বাড়ি থেকে। হায় আল্লাহ, তুমি আমাকে উঠায় নাও। এই দুজনের মাঝখানে পড়ে আমি আমার জীবনটা বরবাদ করে ফেলতেছি। এই দুজনকে একটা বললে আরেকটা বুঝে। কি, আমরা দুজন তোমার জীবন বরবাদ করে দিতেছি? যাও, খাবারই খাবো না তোমার এই বাড়িতে। এই আকাশ, আমি আমার রুমে গেলাম। এই বলে আকাশের আম্মু চলে গেল রুমে। অন্যদিকে আকাশ তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি ওই 2 আকাশ উপরে চলে যেতাম এতক্ষণে। আমি তোর বিয়ের কথা বলতেছি, আর তোর আম্মু শুনেছে আমি বিয়ে করব। থাক, তুই বসে খেতে থাক, আমি রুমে যাই। তোর আম্মুকে নিয়ে আসি কিছুক্ষণ পর, তুই খাওয়া দাওয়া করে রুমে চলে যা। আকাশের আব্বু চলে আসলো রুমে। আকাশের আম্মুকে নিয়ে সোজা চলে আসলো নিচে। এসে দেখে আকাশ খাওয়া দাওয়া করে চলে গেছে। আকাশ তার বিছানায় শুয়ে আছে। এমন সময় নীলার কথা মনে পড়ল। আকাশ তার হাতের দিকে তাকাতেই সে ক্যান্টিনে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়ে গেল। আকাশ মনে মনে মুচকি হাসি হাসতেছে আর মনে মনে বলতেছে, থাক, মেয়েটাকে অনেক জ্বালিয়েছি, কালকে গিয়ে ক্ষমা চেয়ে নিব, তাহলে হয়তো মেয়েটা আর কোনো কিছু করবে না আমাকে। চিন্তা ভাবনা করতে করতে আকাশ ঘুমিয়ে এসে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এসে খাওয়া দাওয়া করে 9টায় চলে গেল কলেজে। মাঠে সেই আম গাছের নিচে বসে আছে। এমন সময় নীলা আসলো। নীলাকে দেখে আকাশ যে কিছু বলতে যাবে, এমন সময় নীলা বলতে লাগলো। এই ছেলে, আই এম রিয়েলি সরি। তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক খারাপ ব্যবহার। আর খারাপ ব্যবহার করব না। আমি তো চাই আমার সাথে খারাপ ব্যবহার করেন, আবার আরেকটা কিস করে দেই। এখন তো কেউ নেই, তাহলে আবার আপনি আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করবেন। দেখ, এখন কিন্তু মন মেজাজ একদমই ভালো আছে। তুই আবার খারাপ করে দিলে কিন্তু অনেক খারাপ হবে তোর, এই বলে দিলাম। ইস, সিনিয়র আপু তো রেগে পুরা লাল হয়ে গেছে। আমি তো এটাই চাই। মা, এই বলে আকাশ নীলার গালে চট করে একটা চুমু দিয়ে আবারও তার জায়গায় গিয়ে বসে পড়ল। নীলা যেই আকাশকে গলা টিপে ধরতে যাবে, এমন সময় প্রিন্সিপাল স্যার এসে নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি ব্যাপার নীলা, তুমি এখানে কি করো? আর আকাশ, আজকে তুই এত তাড়াতাড়ি চলে এসেছিস? আমি একটু তাড়াতাড়ি এসেছি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিব বলে। আর আপনিও তো দেখি তাড়াতাড়ি চলে এসেছেন। বাসায় কি ঝগড়া হয়েছে নাকি আন্টির সাথে আরেকটা বিয়ে করবেন বলে? কিরে, তুই জানলি কি করে আমি যে আরেকটা বিয়ে করার কথা বলেছি? জানি, রাতের বেলা তো আমি ভূত হয়ে আপনার বাড়িতে গিয়ে বসে থাকি, আপনার সব কথাই জানি। চিন্তা কইরেন না, কালকে আপনাকে বের করে দিবে বাড়ি থেকে। আকাশ, তুই যদি আর তোর এই মুখ দিয়ে কোনো কথা বের করেছিস তাহলে তোর খবর আছে। হ্যাঁ, বলে প্রিন্সিপাল স্যার চলে গেল তার কেবিনে। নীলা শান্ত গলায় আবারও আকাশকে বলতে লাগলো। আকাশ, তুই যদি আর একবার আমাকে কিছু করার চেষ্টা করিস, তাহলে সত্যি সত্যি তোর জীবনে অশান্তি বয়ে আনবো আমি। গেলাম আমি এখন। এই বলে নীলা ওইখান থেকে চলে গেল। অন্যদিকে আকাশ বসে আছে। বেশ কিছুক্ষণ পর তার বন্ধু বান্ধবরা আসতেই তাদের সাথে আড্ডা দিয়ে কয়েকটা ক্লাস করে চলে আসলো বাহিরে। এসে দেখে নীলা বান্ধবীদের সাথে কথা বলতেছে। এমন সময় পারভেজ আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি রে আকাশ, নীলা কি তোকে আজকে কিছু করে নাই? শালা, আমাকে কি করবে?
আমাকে কোনো কিছুই করতে পারবে না, উল্টো আমাকে সরি বলেছে সকালবেলা এসে। পরে আমি আরেকটা কিস করেছি, তখন আমাকে গলা টিপে ধরতে চাইছিল, কিন্তু প্রিন্সিপাল স্যার আসার কারণে ধরতে পারে নাই। পরে প্রিন্সিপাল চলে যাওয়ায় আবারও সে আমাকে সরি বলে চলে গেছে। আকাশের কথা শুনে সবাই অবাক হয়ে রয়েছে। যে মেয়ে পুরো কলেজকে ভয় দেখিয়ে রাখে, সে মেয়ে কিনা আকাশের কাছে মাপ চেয়েছে, তারা মানতে পারছে না। বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সবাই বাসায় চলে গেল। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। এই 1 মাসে নীলা আকাশকে অনেক কিছু বলে নাই, কিন্তু আকাশ নীলাকে অনেক বিরক্ত করেছে, কিছু কিস করেছে। রাতে খাবার টেবিলে বসে আছে নীলা এবং তার আপু আম্মু। এমন সময় নীলা তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু 1 মাস আগে তোমাকে কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ মনে আছে, আমি চাইছিলাম যে কালকে তাদের বাসায় যাইতে। তুইও যাবি নাকি? না, আমি যাব না। তোমরা শুধু ছেলের পরিবারকে আমার পিক দেখাবে, যদি পছন্দ হয় তাহলে তারা যদি বিয়ে দিতে রাজি হয় বলবে যে কালকে বিয়ে হবে, তাও আবার রাতের বেলা। নীলা, তুই পাগল হয়েছিস? তুই আমার একমাত্র মেয়ে, তোকে যদি আমি ভালোভাবে বিয়ে না দিয়ে বাড়ি থেকে বিদায় দিই তাহলে আশেপাশের লোকেরা কি বলবে? আমি আমার বিয়ে যেভাবে চাই সেভাবেই চলবো, করব। এখানে তোমরা কোনো কিছু বলতে পারবে না। তোমাদেরকে যেটা বলেছি সেটাই করো। নীলা খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে মনে মনে বলতে লাগলো, মিস্টার আকাশ, আপনাকে 1 মাস দেখেছি। আপনি এই 1 মাস আমার সাথে যে অত্যাচার করেছেন, এই অত্যাচার কাল রাতে আপনার সাথে করব। রেডি থাকেন আমার অত্যাচার সহ্য করার জন্য। নীলা মনে মনে এসব বলতেছে, অন্যদিকে আকাশ তার মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, এই 1 মাস তো এই মেয়েটাকে অনেক জ্বালালাম, কিন্তু এই মেয়ে তো কোনো কিছুই বলে নাই। নিশ্চয়ই নতুন ফোন দিয়ে এঁটেছে, এটার জন্যই এরকম করতেছে। যাই হোক, আর কয়েকটা দিন দেখি, পরে না হয় কলেজে যাওয়া বন্ধ করে দিয়ে আব্বুর সাথে অফিসে যাব। এইসব চিন্তা করতে করতে আকাশও ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। আকাশ চলে গেল কলেজে। অন্যদিকে নীলার আব্বু আম্মু আকাশদের বাড়িতে বসে আছে। আকাশের আব্বু আম্মু কি নীলার পিক দেখাতেই ওরা রাজি হয়ে গেল বিয়ে করানোর জন্য। যাক, আলহামদুলিল্লাহ আপনারা রাজি হয়ে গেছেন। তবে এখানে একটা শর্ত আছে, বিয়েটা কিন্তু আজকে রাতেই হতে হবে। আমার মেয়ে বলে দিয়েছে যে সে নাকি বিয়ে করলে আজকে রাতেই করবে, যেহেতু আপনারা রাজি হয়ে গেছেন। কিন্তু এটা তো ঠিক না, আপনাদের একমাত্র মেয়ে, আমাদেরও একমাত্র ছেলে। আমরা তো চাইছিলাম আয়োজন করে এরপর নিয়ে আসার জন্য, আমিও চাইছিলাম আয়োজন করে বিদায় দেওয়ার জন্য, কিন্তু আমার একমাত্র মেয়ে, তার মনের ইচ্ছা মতো তাকে আমি চলতে দিয়েছি। আজকেও আমি বারণ করি নাই। আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আজকে রাতে এই যাতে বিয়েটা হয়। আচ্ছা, রিকোয়েস্ট করার দরকার নেই, আজকে রাতেই বিয়ে হবে। আকাশের আব্বু, তুমি আকাশকে ফোন দিয়ে বলে দাও যে তার বন্ধু বান্ধবকে নিয়ে চলে আসার জন্য বাসায়, তার রুমটা যাতে ভালোভাবে সাজিয়ে দেয়। আর বোমার পিক কিন্তু আকাশকে দেখাবে না। ঠিক আছে বিআই সাহেব, আপনারাও তাহলে আপনাদের মেয়েকে রেডি করে সন্ধ্যার দিকে নিয়ে চলে আসবেন। নাকি আমার যেতে হবে আপনাদেরকে নিয়ে আসার জন্য? যেতে হবে না, আমরা আসতে পারবো। নীলার আব্বু আম্মু আকাশদের বাড়ি থেকে চলে আসলো নীলাদের বাড়িতে। নীলাকে সবকিছু বলার পর নীলা তার বান্ধবীদেরকে ফোন দিয়ে সবকিছু বলে দিল। অন্যদিকে আকাশ তার সকল বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে এসেছে বাড়িতে। সোফায় বসে আছে। এমন সময় আকাশের আব্বু বলতে লাগলো, তোমাদেরকে এখানে কেন ডেকেছি জানো তোমরা? আকাশে আজকে রাতে বিয়ে, আকাশে বাসর ঘর সাজাবে তোমরা, এটার জন্য তোমাদেরকে ডেকে নিয়ে এসেছি। আঙ্কেল, সত্যি বলতেছেন আপনি? আজকে আকাশের বিয়ে? হ্যাঁ, আজকে আকাশের বিয়ে। এই নাও, এখানে 20,000 টাকা আছে বাসর ঘর সাজানোর জন্য, যা যা কিছু লাগে সবকিছু নিয়ে আসো। মানে বুঝলাম না, আমাকে না জানিয়ে না কিছু বলে তোমরা বিয়ে ঠিক করে ফেলেছ, আর আমি তো মেয়েকে এখনো দেখলাম না। এত কিছু দেখার প্রয়োজন নেই, আমরা দেখতেছি না, এটাই যথেষ্ট। যা, এখন বাজারে গিয়ে সবকিছু নিয়ে আয়। আকাশ এবং তার বন্ধু বান্ধব চলে আসলো বাজারে। সবকিছু নিয়ে এসে বাসর ঘর সাজাতে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা। নীলার আব্বু আম্মু নীলাকে নিয়ে চলে এসেছে আকাশদের বাসায়। কাজীও চলে এসেছে। নীলা কবুল বলে ফেলেছে। আকাশ অপেক্ষা করতেছে কাজী সাহেব মেয়েটার নাম কি বলবে। এমন সময় কাজী সাহেব বলতে লাগলো, আলমগীর সাহেবের একমাত্র মেয়ে আদিবা জাহান নীলাকে
অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করিয়ে থাকলে বলেন আলহামদুলিল্লাহ কবুল। 3 বার বলবেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। আপনাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এখন মোনাজাত ধরেন। সবাই মনোজাত ধরল। কাজী সাহেব খাওয়া দাওয়া করে টাকা নিয়ে চলে গেল। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। আকাশ এখনো নীলার মুখ দেখতে পারে নাই। 11টা বাজতেই আকাশের আম্মু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ যা রুমে যা, বৌমা একা একা বসে আছে, তোর বন্ধু বান্ধবরা তো চলে গেছে, তুই এখন রুমে যা। আকাশ চলে আসলো রুমের ভিতরে। দরজাটা খুলে ভিতরে গিয়ে ভালোভাবে লাগিয়ে দিয়ে খাটের কাছে আসতে নীলা খাট থেকে নেমে পা ধরে সালাম করলো আকাশকে। আকাশ নীলাকে উঠিয়ে তার হাতে দেনমোহরের পাওনা টাকা দিয়ে বিছানায় উঠে গেল। নীলা ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। দুজন চুপচাপ। কেটে গেল আধা ঘন্টা। এমন সময় নীলা বলে উঠল, কি ব্যাপার, আমার মুখ দেখবেন না নাকি? নীলার গলার স্বর শুনে আকাশ নড়ে চড়ে বসলো। ঘুমটা ওঠাতেই দেখতে পেল নীলা তার হাতের ছুরি নিয়ে বসে আছে। এটা দেখে আকাশ ভয় পেয়ে কিছুটা দূরে চলে এলো। এমন সময় নীলা আকাশের পা ধরে টান মেরে তার কাছে নিয়ে আসলো। আকাশের গলা টিপে ধরে বলতে লাগলো, 1 মাস আমাকে জ্বালিয়েছিস অনেক। আজকে রাতে তোকে আমি এই ছুরিটা দিয়ে টুকরো টুকরো করে কেটে নদীর জলে ভাসিয়ে দেব। আমাকে টুকরো টুকরো করে কেটে বসিয়ে দিলে তো আপনি বিধবা হয়ে যাবেন, আর পুলিশ জানতে পারলে তো আপনাকে দূরে নিয়ে যাবে। ধরে নিয়ে গেলে যাবে, তারপরেও আমি আজকে তোকে এমন মার মারবো তুই যাতে উঠে দাঁড়াতে না পারিস। এই বলে নীলা তার ঘুমটা ফেলে দিয়ে আকাশকে উড়াধুরা মারতে লাগলো। দীর্ঘ 2 ঘন্টা মারার পর আকাশকে লাথি মেরে বিছানা থেকে নিচে ফেলে দিল আর বলতে লাগলো, 2 ঘন্টা মারলাম, এখন যদি তোর শরীরের শক্তি থাকে তাহলে তুই তোর হক আদায় করার জন্য বাসর করতে পারিস, বাধা দেব না। আহ উফ আহ ইস, পুরো শরীর মাইরা তক্তা বানায়া এখন বলতেছে আমার হক আদায় করার জন্য। হ্যাঁ, হে আল্লাহ, দোয়া করি আমাকে শক্তি দাও যাতে আমি এই মেয়েকে আজকে রাতে আদর করতে করতে মেরে ফেলতে পারি। মারতে পারলে মেরে ফেল, আমি বাধা দেব না। আকাশ কোন রকম নিচ থেকে উঠে নীলার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আকাশ নীলাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এখন এখন শরীরে পাওয়ার এসেছে, দেখি কিভাবে আমার হাত থেকে রক্ষা পাও। আকাশ নীলার উপরে উঠে তার পুরো শরীরে কিস করতে লাগলো। নীলা 2 ঘন্টা মারার প্রতিশোধ নিবে আকাশ এখন।